আচ্ছা, সাফি, তুমি শুনতে না পেলে তুমি আবার না হয় ডিসকানেক্ট করে কানেকশনটাই করো। হ্যালো সাফি, শুনতে পাচ্ছ? ডিসকানেক্ট করে ফেলছে না? ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো একটো প্যারা, আরে এরকম হয় কেন? এখানে ঝামেলা হয়েছে। একটো প্যারাসাই প্যারাসিস কি বলে এটাকে, বলো তো উচ্চারণ। সাইটস, হ্যাঁ। স্যার একটোপ্যারাসাইটিসাইডস। হ্যাঁ, সাইটিসাইডস, অর্থাৎ আমরা জানি যে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, হ্যাঁ, এই ধরনের একটা হলো সাইডস যেটা একটোপ্যারাসাইট যেগুলো সেগুলোকে মেরে ফেলে। একটোপ্যারাসাইটের মধ্যে কি কি আছে বলো তো, ফিশের একটোপ্যারাসাইট? উকুন। আরগুলাস। হুম, উকুন স্যার, আরগুলাস। আরগুলাস। হ্যাঁ, আরেকটা আছে লার্নিয়া বলে না, সবচেয়ে বেশি। জি স্যার। এই দুইটা আমাদের দেশে বেশি আসলে ই হয়, ডিজিজের জন্য দায়ী। তো আহ, আমরা আজকে আসলে যেগুলো পড়বো তোমাদের সিলেবাসে আসলে যেগুলো আছে সেগুলো মেইনলি ওই ইউরোপিয়ান কান্ট্রি বেসড, হ্যাঁ, কারণ রিসার্চ গুলো তাদের দেশেই বেশি হয়, সো তারা তাদের দেশের আসপেক্টেই রিসার্চ গুলো করে। তো আমাদের দেশের আসপেক্টে আসলে এরকম হয়নি, তারপরেও কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আরগুলাস বা লার্নিয়ার জন্য কাজে লাগে, বাট নট মানে অ্যাজ মাচ অ্যাজ আদার কান্ট্রিজ। এখন আমরা আগেও পড়েছি যে বেশিরভাগ এক্সাম্পল গুলো তোমরা পড়েছো আইদার স্যামন অথবা ট্রাউট, এবং কিছু কিছু ক্ষেত্রে তেলাপিয়া আছে, কার্প আছে, বাট মেইনলি স্যামন বা ট্রাউটের জন্যই এই কাজগুলো হয়েছে, এবং ম্যাক্সিমাম এক্সাম্পল গুলো এরকম দেখেছো। তো আমাদের দেশের আসপেক্টে যেহেতু কাজ হয়নি সেহেতু এক্সাম্পল গুলো আসলে দেয়া মুশকিল, তারপর কিছু কিছু আছে। হুম, আর আমি আসলে বেশি সময়ও পাচ্ছি না, এত চাপের মধ্যে আছি যে আরো একটু সার্চ করে নতুন করে যে কিছু এক্সাম্পল তোমাদেরকে করব সেটার আসলে স্কোপটা পাওয়া যাচ্ছে না। তারপরেও হয়তো ভবিষ্যতে চেষ্টা করব। আর তোমরাও একটু দেখবা যে প্রত্যেকটা মেডিসিন বা ড্রাগস এর লিস্ট ধরে এখন গুগলে অ্যাভেলেবল, সেগুলো তোমরা পেতে পারো। আমাদের দেশের জন্য ইউজ করা হয়, বাট অনেক অনেক কেমিক্যালস আছে যেগুলো ফিশ ফার্মার বা আমাদের যে কিছু কিছু ফিশারিজ অফিসার বা এক্সপার্ট আছে তারা সাজেস্ট করে বিভিন্ন ড্রাগস, বাট তারা কিন্তু ওদের মোড অফ অ্যাকশন বা এই ডোজগুলো এরকম ভাবে অপটিমাইজ করা না, কারণ কোনো স্টাডি হয়নি, হ্যাঁ, স্টাডি করা হয়নি যে ফার্মাকোডাইনামিক্স বা কাইনেটিক্স, হ্যাঁ, এবং ডোজকে অপটিমাইজ করা যে কি ডোজ দিলে লিথাল হবে, কি ডোজ দিলে এটা হায়ার এফিকেসি পাওয়া যাবে, এই ধরনের স্টাডি হয়নি, জাস্ট ইউজ করে। হুম, তো তোমাদের ইন ফিউচার তোমাদের দায়িত্ব হবে এই ধরনের স্টাডি, সুযোগ হলে স্টাডি করা বা সাইন্টিফিক্যালি কোনো কিছুর মানে মেকানিজমটা জেনে তারপরে এগুলো ইউজ করা। তো যেটা বলছিলাম, যেহেতু স্যামন ট্রাউটের জন্য বেশিরভাগ ড্রাগসগুলো ইউজ করা হয়, এবং একটোপ্যারাসাইটের মধ্যে সবচেয়ে কমন একটা মানে প্রবলেম যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো ফেস করে সেটা হলো সিলাইস। হ্যাঁ, সিলাইস বা সিলাউস। এটা আরগুলাস যেরকম আমাদের দেশে একটা প্রবলেম, লার্নিয়া আরগুলাস ওদের দেশেও, স্যামনের জন্য এটা একটা প্রবলেম। হ্যাঁ, লাউস তো বুঝোই, ওই স্যামনের বা ট্রাউটের যে উকুনগুলো হয়, হুম, এটা খুবই বড় প্রবলেম। আর তোমরা জানো যে স্যামন আমাদের ইলিশের মতো, এরা একটা ডায়াড্রমাস ফিশ। একটা স্টেজ এরা সি সি ওয়াটার দরকার হয়, হ্যাঁ, আর একটা স্টেজে হলো ফ্রেশ ওয়াটার, ট্রাউটের ক্ষেত্রেও স্যামনের ক্ষেত্রেও। হুম, সেজন্য দুইটা স্টেজ। হ্যাঁ, এখন সমুদ্রের যে স্টেজটা থাকে সেই স্টেজে যেহেতু সিতে থাকে সিলাউস বা যেটা উকুন, হ্যাঁ, সিলাউস বা সিলাইস বলে, এটা ইনফেক্ট করে।
এবং এই ইনফেক্টের ফলে তোমরা জানো যে এটা মাছ মারা না গেলেও অনেক সময় যেটা কি হয় যে ফ্রেশ কালার বা অ্যাকসেপ্টেবিলিটি, ফ্রেশকে যে দেখতে সুন্দর হয় না, মার্কেট প্রাইসটা কমে যায় এবং মারাও যায়। হ্যাঁ, স্যামন বা ট্রাউট, তো স্যামনে বেশি অ্যাটাক করে সিলাউসটা ট্রাউটের চেয়ে। তো এইটা কন্ট্রোলের জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্রায় সব দেশই, নরওয়ে, তারপরে ইউকে মধ্যে কি বলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড বা ইংল্যান্ড, হ্যাঁ স্কটল্যান্ড আয়ারল্যান্ডে অনেক বেশি পরিমাণে এই স্যামন চাষ হয়। তো ওই সব দেশগুলো তারা এই সিলাইসের প্রবলেমটা ফেস করে। এবং তারা এইটা কন্ট্রোল করার জন্য মানে কোটি কোটি টাকার প্রজেক্ট বা কোটি কোটি টাকা এরা খরচ করে। মানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো প্রজেক্ট এদের চলতেই থাকে যে সি লাউস কিভাবে কন্ট্রোল করা যায়। এবং রিসেন্টলি না, গত কয়েক বছর আগে কিছু কিছু প্রবলেম পাওয়া গেছে যে এই সিলাউস বা যে সামুদ্রিক যে উকুন বলি আমরা স্যামনের, এরা কিছু কিছু ভাইরাসের হারবার, হ্যাঁ অর্থাৎ সেই লাউসের মধ্যে একটা লাইফ সাইকেল, ভাইরাসের লাইফ সাইকেল ওইখানে থাকতে পারে এবং সেটা আবার স্যামন বা ট্রাউটকে ইনফেক্ট করতে পারে। এটা একটা কল আসছে, আমি একটু তোমাকে দিচ্ছি আধা মিনিট পরে। হ্যাঁ, হ্যালো, সরি, একটু কল আসছিল জরুরি। আচ্ছা, যেটা বলছিলাম যে এই তো সি লাউসটা এর একটা মানে কিছু ফিশ ভাইরাসের মানে হারবার, ভাইরাসকে আশ্রয় দেয়, এরকম ভাবে ফিশে পরে অ্যাটাক করে। তো যাই হোক, আমরা এখন দেখি কি কি কেমিক্যালস বা ড্রাগস ইউজ করা হয়। তো প্রথমে যেটা আছে মেটাজোয়ান অ্যাক্টোপ্যারাসাইটস, যেটা আমরা বলছিলাম যে স্যামন লাউস বা সি লাউস বলা হয়, যেটা হলো লেপিওথেরিয়াস স্যালমনিস। হ্যাঁ, এটা দেখো স্যালমনিস অর্থাৎ বোঝাই যায় যে স্যামনের জন্য এটা একটা স্যামনকে অ্যাটাক করে, সেই হিসেবে এটার নাম করা হয়েছে। এই গ্রুপের আরেকটা আছে যেটা তোমাদের বললাম যে আরগুলাস। হ্যাঁ, এটাও ফিশ লাইস, যেটা ফ্রেশ ওয়াটার ফিশ লাইস আরগুলাস। এবং কার্পের ক্ষেত্রে আমাদের দেশে যেসব মাছ সেসব মাছে অ্যাটাক করে। কিছু ফ্লুক্স আছে, মনোজেনিয়ান ফ্লুক্স, যেমন গাইরোড্যাকটাইলাস আছে, আগের ক্লাসে আমরা বলেছি গাইরোড্যাকটাইলাস, ডেকটাইলোগাইরাস। হ্যাঁ, আরো কিছু আছে, এগুলো যেটা হলো মেডিটেরিয়ান সি। কিন্তু ফ্রেশ ওয়াটার ইয়েতেও ফিশকেও এরা অ্যাটাক করে, কোল্ড ওয়াটার বা ফ্রেশ ওয়াটারেও করে। বিশেষ করে এরা গিলে এরা অ্যাটাক করে, প্যারাসাইটস অন গিল। একটা হলো অ্যাঙ্কর ওয়ার্ম, যেটা যে লার্নিয়া, তোমরা এটার নাম শুনেছো, এটা ক্রাস্টাসিয়ান প্যারাসাইট। হ্যাঁ, এটা ফ্রেশ ওয়াটার, যে বিশেষ করে যে আমরা যদি দেখি ক্রাস্টাসিয়ান প্যারাসাইট মানে কি যে চিংড়ির ক্ষেত্রে এটা এই ওয়ার্মটা অ্যাটাক করে। অ্যাঙ্কর ওয়ার্ম, অ্যাঙ্কর মানে কি এদের অ্যাঙ্করিং সিস্টেম আছে, যেটা
কি বলে সাকারের মতো, যেটা লেগে থাকতে পারে হোস্টের গায়ে। আচ্ছা, এখন এদের ট্রিটমেন্ট, আমরা যে ট্রিটমেন্ট গুলো পড়বো সেগুলোর মধ্যে মেইনলি একটা যেটা আছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। হ্যাঁ, বিভিন্ন যে পেস্টিসাইডও আমরা বলি পেস্টকে করার জন্য, পেস্টিসাইডের ক্ষেত্রে এই অর্গানোফসফরাস পেস্টিসাইডটা অনেক বেশি ইউজ করা হয়। তো অর্গানোফসফরাস কম্পাউন্ড যেগুলো, তাদের আসলে মেইন যে মোড অফ অ্যাকশন, হ্যাঁ, তারা হলো অ্যান্টি কোলিনোএস্টারেজ। এবং তোমাদের আগে একটা ক্লাসে বলেছি যে অ্যাসিটাইল কোলিনোএস্টারেজ, যেটা থেকে ভেঙে হাইড্রোলাইসিস হয়ে অ্যাসিটাইল কোলিন হয়। এবং অ্যাসিটাইল কোলিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো নিউরোমাস্কুলার ট্রান্সমিটার। ভার্টেব্রেট ইনভার্টেব্রেট সবার ক্ষেত্রে আছে, যে নিউরো ট্রান্সমিটার হিসেবে ইউজ হয় এই অ্যাস্টারেজ এনজাইমটা। তো কি করে এই অর্গানোফসফরাস কম্পাউন্ড এইটাকে ইনহিবিট করে দেয়। হ্যাঁ, যে এনটি, তার মানে কি বডি কোলিন, অ্যাসিটাইল কোলিনটা সেটা তৈরি করতে পারে না। তো এটা এই কম্পাউন্ডটা করে। তো এখন প্রশ্ন হতে পারে যে এটা তো যেহেতু ভার্টেব্রেট এবং আর্থ্রোপড, আমরা আর্থ্রোপড প্যারাসাইট আমরা বললাম, যেটা ইনসেক্ট প্যারাসাইট, তো এদেরকে মারতে গেলে তাহলে তো কিন্তু ভার্টেব্রেটেরও ক্ষেত্রেও এটা একটা ইম্প্যাক্ট ফেলবে, তাই না? হ্যাঁ, কারণ এই অর্গানোফসফরাসটা এটা ফিশ, ম্যামালস সবাই এটা ইনজেস্ট করে সব ইয়েতেই। কিন্তু একটা বিষয় হলো যে যারা ইনভার্টেব্রেট, এই ভার্টেব্রেট যারা ম্যামালসে বিশেষ করে, তো তারা এটা অর্গানোফসফরাস কম্পাউন্ডটাকে হাইড্রোলাইসিস করতে পারে র্যাপিডলি। হ্যাঁ, তো র্যাপিডলি হাইড্রোলাইসিস করতে পারার ফলে এটা খুব বেশি ক্ষতিকর বা প্রবলেম হয় না, রিজেনারেট করে এসিএইচ, হ্যাঁ, এস্টারেসটা, যার ফলে আবার এটা কোলিন, অ্যাসিটাইল কোলিন তৈরির প্রসিডিউরটা চালু হয়। কিন্তু আর্থ্রোপডের ক্ষেত্রে দে ডু নট হ্যাভ দ্য এনজাইম টু হাইড্রোলাইজ অর্গানোফসফরাস কম্পাউন্ডস কুইকলি। তো তাড়াতাড়ি যে এটা করে ফেলবে আর্থ্রোপড, তারা এটা করতে পারে না, যার ফলে কি হয়, এটা প্রবলেম হয়, অর্থাৎ এই প্রসেসটা প্রলংড হয় এবং ইন দ্য মিন টাইম এটা মারা যেতে পারে এই আর্থ্রোপড। সো এটাই হলো মোড অফ অ্যাকশন অফ অর্গানোফসফরাস কম্পাউন্ডস। তো যেটা মেইনলি ইউজ হয়, যেটা বলছিলাম যে কন্ট্রোল অফ সি লাইস, হ্যাঁ, অন্য মেটাজোয়ান প্যারাসাইটস এর এগেইনস্টেও কাজ করে, বাট মেইনলি হলো সি লাইসকে কন্ট্রোল করার জন্য। এবং আমরা জানি যে সি লাইসের, জানি না অবশ্য, আমরা পড়িনি, সি লাইসের 10টা লাইফ সাইকেল আছে। আসলে এই কোর্সে না, সেটা হয়তো তোমরা 4th ইয়ারে হয়তো বা পড়েছো, প্যারাসাইটোলজি যেখানে আছে, প্যাথোলজি, প্যারাসাইটোলজি। তো 10টা লাইফ সাইকেল আছে। এর মধ্যে প্রথম 4টা হলো কে বলা হয় চালিমি। হ্যাঁ, চালিমি স্টেজ বলা হয় প্রথম 4টা, যেটাকে প্রিসিডিং স্টেজ। আর পরবর্তী যে 4টার মধ্যে পরবর্তী আছে হলো প্রি অ্যাডাল্টস এবং অ্যাডাল্টস, সব মিলিয়ে 10টা লাইফ সাইকেল, 10টা স্টেজ। হ্যাঁ, তো এখন এই যে প্রথম যে স্টেজগুলো, 4টা স্টেজ যেটা আমরা বলবো চালিমি স্টেজ, এদের এসসিএইচই অর্থাৎ অ্যাসিটাইল কোলিন এস্টারেজ নেই। এই স্টেজগুলোর মানে প্রথম দিকের স্টেজগুলোর এই এনজাইমটা নেই। তো এই এনজাইমটা না থাকার ফলে কি হয়, তাহলে প্রবলেমটা হলো এই স্টেজগুলোতে এই অর্গানোফসফরাস কম্পাউন্ডগুলো কাজ করতে পারবে না। হ্যাঁ, কারণ কার উপর কাজ করবে, কারণ এই কেমিক্যালসটা, ড্রাগসটা কাজ করে এসিএইচ এর উপরে, অর্থাৎ অ্যাসিটাইল কোলিন এস্টারেজের উপরে। সো যে স্টেজগুলোতে এই এনজাইমটা থাকে না, সেই স্টেজে এরা কাজ করতে পারে না। সো পরবর্তী স্টেজগুলোতে কাজ করে, যে জন্য ছোট অবস্থায় যখন থাকে, আর্লি স্টেজ এই সিলাইস, তখন এরা কাজ করতে পারে না। হ্যাঁ, মানে অ্যাক্টিভ না। পরের স্টেজগুলোতে এরা অ্যাক্টিভ। আচ্ছা, এখন অর্গানোফসফরাস আমরা যেগুলো ইউজ করি তার 2টা টাইপস আছে। একটাকে বলা হয় ট্রাইক্লোরোফর্ম, আর একটা হলো ক্লোরোভস, হ্যাঁ, ডিডিবিপি বলা হয়। এই 2টা টাইপস, এখানে স্ট্রাকচার দেখো। হ্যাঁ, ট্রাইক্লোরোফর্ম আর একটা হলো ডাইক্লোরোভস। এখন
ট্রাইক্লোরোফর্ম থেকে এটা গ্রাজুয়ালি কনভার্টেড টু ডাইক্লোরোভস। এটা কনভার্ট হয় এবং এই পরবর্তী যেটা ডাইক্লোরোভস, এটা 100 টাইমস মোর পোটেন্ট। হ্যাঁ, এটা অর্থাৎ বেশি অ্যাক্টিভ। ট্রাইক্লোরোফর্মের চেয়ে ডাইক্লোরোভস মোর অ্যাক্টিভ দেন ট্রাই in case of SCEase inhibitor। হ্যাঁ, আচ্ছা, এবং মোর লিপিড সলিউবল, যার ফলে কি হয়, র্যাপিডলি অ্যাবজর্বড। হ্যাঁ, ভার্টেব্রেটস এবং আর্থ্রোপোডস উভয়ের ক্ষেত্রে। তো একটা প্রবলেম থেকে যায়, সিরিয়াস অপারেটর হ্যাজার্ড ইন দ্য ইউজ অফ ডাইক্লোরোভস। ডাইক্লোরোভস এর ইউজে এটা একটা কি বলে, কিছু অপারেটর হ্যাজার্ড আছে, যারা এটা ইউজ মানে অপারেটিং করবে তাদের একটু হ্যাজার্ড থাকে। বিশেষ করে এটা যেহেতু নিউরোটক্সিন, হ্যাঁ, নার্ভাস সিস্টেমে কাজ করে, সো অ্যাবজর্ব বাই ইনহেলেশন, ইনজেকশন অ্যান্ড থ্রু দ্য স্কিন, এটা চান্স থেকে যায়। সেই জন্য আগেই বলা হয় যে মানে যারা এটা অপারেট করবে তাদের অবশ্যই প্রোটেক্টিভ, ওয়ারিং প্রোটেক্টিভ ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন গ্লোভস, ফেস শিল্ড হতে পারে, তারপরে মাস্ক, যেটা ফেস শিল্ড ইউজ করলে তো হবেই, হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্রন অনেক সময় পরা হয় যাতে গায়ে না লাগে, স্কিনে না লাগে। এটা হলো একটা প্রিকশন। এখন কি কি স্পিসিসের জন্য ইউজ করা যেতে পারে? আগেই তো বললাম যেটা স্যামনের জন্য তো অবশ্যই এটা ইউজ করা হয়। এছাড়া তেলাপিয়ার ক্ষেত্রে কিছু ট্রায়াল আছে, এক্সপেরিমেন্ট। তেলাপিয়া 20 ডিগ্রি সেলসিয়াসে 1 মিলিগ্রাম পার লিটার, এটা পার লিটারে ইউজ করলে সেটা আপনাদের 1 ppm হয়। ডাইক্লোরোভস 15 ডেজ এটা সার্ভাইভ করতে পারে তেলাপিয়া। কার্পের ক্ষেত্রে 30 মিলিগ্রাম পার লিটার ফর 30 মিনিটস। হ্যাঁ, আর আটলান্টিক স্যামনের ক্ষেত্রে যদিও এটা বলছে যে লিথাল, তো সেই জন্য যে কনসেন্ট্রেশনটা ইউজ করা হবে সেটা খুবই মানে লো ডোজ ইউজ করতে হবে। বাট অন্যান্য ফিশের জন্য এটা ইউজ করা যায়। আর একটা ফিশ বলছে মেক্সিকান মোজারা, 20 ppm এ ডাইক্লোরোফর্ম, এটা 28 ডিগ্রি সেলসিয়াস এটা সার্ভাইভ করতে পারে। কার্পের ক্ষেত্রে ডাইক্লোরোফর্ম একটা normal use rates cause higher mortality than dichlorobos। আর ডাইক্লোরোভস কার্পের ক্ষেত্রে absorbed by carp in sufficient quantity to depress ACAs in brain, liver, spleen for 3 days। 3 days যদি ইউজ করা হয় তাহলে এই অর্গানগুলোকে একটু ডিপ্রেস করে ফেলে। আর কিডনিতে এটা লং টাইম পারসিস্ট করতে পারে, কারণ লিভারে এটা তো লিভারে ডিগ্রেডেশন করে ফেলে, আর কিডনিতে এটা এলিমিনেশন হয়। সো এলিমিনেশনের আগে কিডনিতে এটা লং টাইম পারসিস্ট করে। আর কি বলছে, কার্ভস আর থট টু হ্যাভ লোয়ার ডিটক্সিফিকেশন ক্যাপাসিটি, হ্যাঁ, অ্যান্ড মোর সেন্সিটিভ টু আদার পলিউটেন্টস। অর্থাৎ কার্পের ক্ষেত্রে যদি এই অর্গানোফসফরাস ইউজ করা হয় তাহলে এই ডিটক্সিফিকেশন করার ক্যাপাসিটি এদের কম। তোমরা তো ডিটক্সিফিকেশন পড়েছো যে বডি থেকে টক্সিক ম্যাটেরিয়ালস গুলো বের করে দেওয়াটাই হলো ডিটক্সিফিকেশন। এবং এই সময় যদি অন্য কোনো পলিউটেন্টস অ্যাটাক করে তাহলে সেটা তার জন্য খুবই সেন্সিটিভ হয়। জাপানিজ ওয়ার্কাররা তারা কাজ করছে একটা স্যামন নিয়ে, হ্যাঁ, যেটা এটা কন্ট্রোল অফ আর্গুলাস করগনি। যেহেতু জাপানে সেহেতু একটু টেম্পারেচারটা বেশি টেম্পারেচার ওদের, এবং সেক্ষেত্রে আর্গুলাসটা থাকে, এবং এরা ইউজ করছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং তারা দেখেছে যে 100% কিলিং, হ্যাঁ, প্যারাসাইটটাকে 100% কিল করতে পারে, এবং সেটা করতে পারে বাই 6.2 ppm 60 মিনিটস, 12 থেকে 50 ppm 30 মিনিটস, এবং 100 ppm 10 মিনিটস যদি তারা এক্সপোজ করে তাহলে প্যারাসাইট গুলো মারা যায়। এবং তারা দেখেছে যে হায়ার কনসেন্ট্রেশন যদি ইউজ করা হয় তাহলে শর্টার টাইম 100 ppm 20 মিনিটস, অথবা লঙ্গার টাইম যদি এক্সপোজ করা হয় লো কনসেন্ট্রেশন, হ্যাঁ, দে ফাউন্ড স্লাইটলি রিডিউস এফিকেসি। এইটা যদি প্র্যাকটিস করে তাহলে এফিকেসিটা একটু কমে যায়, 100% মারতে পারতেছে না হয়তো বাই হয়। আর লোয়ার কনসেন্ট্রেশন যদি ইউজ করা হয় তাহলে গেভ পোর রেজাল্ট। আচ্ছা,
এনভায়রনমেন্টাল সেফটি, যেটা এনভায়রনমেন্টাল সেফটির ক্ষেত্রে যদি বলি, তো যে কোনো ধরনের সিলাইট ট্রিটমেন্ট যেটা যেটা যেহেতু এটা টক্সিক, হ্যাঁ, সো টক্সিক হলে এটা এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে, আর আর্থ্রোপোডের উপর তো পড়বেই। সো আর্থ্রোপোড যদি ইন জেনারেল বলি, আমাদের কিছু আর্থ্রোপোড আছে যেগুলো কালচার করা হয়, বিশেষ করে আমরা শিম্প্রমের কথা যদি বলি, অথবা কিছু জু প্লাঙ্কটন থাকতে পারে, হ্যাঁ, ইনভার্টিব্রেট ওয়াইল্ড লাইফ যেগুলো, তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। সো এটা একটা এনভায়রনমেন্টাল ইস্যু। সেই জন্য অনেক সময় যেটা করা হয়, যেটা বাথ ট্রিটমেন্ট করা যেতে পারে। কি এত কল আসা কেন? হ্যাঁ, ইনজা সিডিএনএ না, সিডিএনএ কেন? পিসিআর প্রোডাক্ট। ও, এটা 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 তুমি নাও, 4-5 মাইক্রোলিটার নিতে পারো পিসিআর প্রোডাক্ট। 4-5 মাইক্রোলিটার নিয়ে ডাই 1 নিতে পারো। না না, 2 না, 1 যথেষ্ট। 1 আর 5-6 দিয়ে দিতে পারো। পিসিআর প্রোডাক্ট নিয়েও কিন্তু, সিডিএনএ কিন্তু না। ওদের জিজ্ঞেস করো, হ্যাঁ, 6টা-7টা স্যাম্পল আছে, নেগেটিভ কন্ট্রোলও আছে। নেগেটিভ কন্ট্রোলটা ইউজ করবা, হ্যাঁ। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, সো সেই জন্য আমরা যদি অনেক সময় বাথ ট্রিটমেন্ট করি, হ্যাঁ, বাথ ট্রিটমেন্ট তো বুঝোই, যেটা অর্গানোফসফরাস সলিউশন আছে এখানে, ফিশকে এখানে বাথিং করা একটা নির্দিষ্ট সময়, যার ফলে এই পানিটা আমরা পরবর্তীতে আর এনভায়রনমেন্টে দেব না, যার ফলে এনভায়রনমেন্টাল টক্সিসিটিটা আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। মলাস্কের ক্ষেত্রে দেখা গেছে মলাস্ক একটু রিলেটিভলি রেজিস্ট্যান্ট, মেবি তাদের যে একটা শেল থাকে শক্ত, সেই শেলটা হয়তো ভেদ করে যে এদের অ্যাটাক করতে পারে না। দ্যাটস মাইট বি দ্য রিজন। আচ্ছা, তো আরেকটা ড্রাগ যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যাজামিথোফোস। হ্যাঁ, অ্যাজামিথোফোস এটা লেটেস্ট অর্গানোফসফরাস ড্রাগ। হ্যাঁ, আমরা আগে যে দুইটা পড়লাম, যে ট্রাইক্লোরোফোন আর ডাইক্লোরোভস, হ্যাঁ, এদের চেয়ে পরবর্তীতে লেটেস্ট আরেকটা অর্গানোফসফরাস, সেটা হলো অ্যাজামিথোফোস। তো এইটা কি বলছে, সেফ কম্পেয়ার টু আর্লিয়ার টু, হ্যাঁ, এবং অপারেটরের ক্ষেত্রেও এটা সেফ ডাইক্লোরোভসের চেয়ে। আর মোড অফ অ্যাকশন বা সিলাইসের যে কে মারার, এটা স্পেকট্রাম যেটাকে আমরা বলি, এটা একই রকম, ডাইক্লোরোভসের সাথেই আছে একই রকম। এদের একটা ফর্মুলেশন কমার্শিয়ালি পাওয়া যায় যেটাকে বলা হয় স্যালমোসেন, হ্যাঁ, এবং এটা হলো একটা ওয়েটেবল পাউডার। হ্যাঁ, পাউডার হলো একটা ওয়াটার সলিউবল স্যাসেট। স্যাসেট কি বলতো? স্যাসেট চিনো? এটা শুনি নাই স্যার, স্যাসেট নাম শোনো নাই? না স্যার। স্যাসেটটা হলো, এটা জাস্ট আমরা জানি, এগুলো সবাই দেখি, পরিচিত না, না স্যার, পরিচিত না। পোর্সেলাইন টাইপের, হ্যাঁ, এরকম একটা করে প্যাকেটে পাওয়া যায়। এটা হলো এই যে প্যাকেট গুলো দেখা যায় না, পোর্সেলাইন বা ইনো, বাজারে ইনো পাওয়া যায় না, ইনো, জি স্যার। এইগুলোর যে প্যাকেটটাকে, এগুলো হয় স্যাসেট। হ্যাঁ, তো এরকম এক একটা ওয়াটার সলিউবল, যেমন স্যালাইন কি হয়, পানিতে দিয়ে দিলে তখন পানিতে এটা একটা দ্রবণ সলিউশন তৈরি হয়। তো এরকমই এদের একটা ফর্মুলেশন পাওয়া যায় স্যালমোসেন, যেটা একটা ছোট প্যাকেটের মতো স্যাসেট, এটা ওয়াটার সলিউবল। তো এভাবে বিক্রি করা হয়। তো এদের সুবিধা আছে, তোমার এটা নির্দিষ্ট মানে পার্সেন্টেজে থাকে, একটু পরে দেখবো আমরা 30%, 100% এরকম। এটা নরওয়েতে এক্সটেন্সিভলি ইউজ হয়, এবং ইউকের অ্যাকোয়াগার্ড এসএলটি, যেটা সিলাইস কন্ট্রোলের জন্য ইউজ করা হয়, এটা রিপ্লেস করেছে, অর্থাৎ স্যালমোসেন, এটার পরিবর্তে স্যালমোসেন ইউজ করা হয়। আর কানাডাতে এটা অথরাইজড একটা ড্রাগ, হ্যাঁ, সিলাইস কন্ট্রোলের জন্য। তো যেটা বলছিলাম, যে এইটা বলছে কি টার্গেট স্পিসিসটা কি, যে ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন গুলো ইউজ করা হয়, যে 1.1 and 0.01 ppm ইউজ করা হয় পর 1 আওয়ার। এটা ট্রায়াল করা হয়েছে, হ্যাঁ, ল্যাবরেটরি ট্রায়াল, 3টা কনসেন্ট্রেশন ইউজ করা হয়েছে, এবং দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন টু বি অ্যাকিউটলি টক্সিক টু আটলান্টিক স্যামন। হাইয়েস্ট, দ্যাট মিনস 1 ppm টা দেখছে যেখানে আটলান্টিক স্যামনের জন্য খুবই টক্সিক।
আবার দেখছে যে লোয়েস্ট কনসেন্ট্রেশন 0.01, হ্যাঁ, টু বি ফুলি এফিকেসিয়াস এগেইনস্ট অ্যাডাল্ট সি লাইস। অর্থাৎ অ্যাডাল্ট সি লাইসকে মারার জন্য এই 0.01 ppm 1 আওয়ার ট্রিটমেন্টটা যথেষ্ট। আর studies of the brain of fish given repeat treatment showed 0.3 ppm caused significant ACE depression। হ্যাঁ, 0.3 ppm যদি ইউজ করা তাহলে ব্রেইনে যদি দেখা যায় নার্ভাস সিস্টেমের সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে, যেটা ACE মানে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ডিপ্রেস করে দিতে পারে অন ইচ ওকেশন, প্রত্যেকবার যখন ট্রিটমেন্ট করা হয়। এবং পরবর্তীতে নর্মাল স্টেজে আসে উইক বিফোর দ্য কি বলছে এখানে সাবস্টেন্সিয়াল রিকভারি উইদিন দ্য উইক, অর্থাৎ নেক্সট এক সপ্তাহের মধ্যে। তো যখন তুমি ট্রিটমেন্টটা স্টপ করে দাও তার উইদিন উইক, হ্যাঁ, এটা পরবর্তীতে যে ডিপ্রেশনটা অর্থাৎ যেটা ডিসরাপ্টেড হয়ে যায় এই এনজাইমেটিক অ্যাক্টিভিটি, সেটা পরবর্তী রিকভার হয়। এটা একটা সুবিধা, অ্যাডভান্টেজিয়াস। হ্যাঁ, সো অ্যাজিমিথোফোসের জন্য এটা একটা সুবিধা কম্পেয়ার টু ডাইক্লোরোবোস। ডাইক্লোরোবোসের ক্ষেত্রে যেহেতু এটা একটা প্রবলেম, সো এটাকে অ্যাডভান্টেজ দেয়। আচ্ছা, আমরা যদি এফিকেসি দেখি যে কতটা কার্যকর, তো রোথ এট অল সায়েন্টিস্ট তারা দেখেছে যে লাউস কাউন্ট অন ফিশ ইমিডিয়েটলি আফটার ট্রিটমেন্ট শোড অ্যাজিমিথোফোস দ্বারা যদি ট্রিটমেন্ট করা হয়, যেটা 2.4 থেকে 4.5 টাইমস এটা মোর অ্যাক্টিভ অ্যাজ ডাইক্লোরোবোস। ডাইক্লোরোবোসের চেয়ে 2.5 গুণ থেকে 5 গুণ পর্যন্ত বেশি কাজ করে। হ্যাঁ, আর 24 ঘন্টা যদি আমরা হিসেব করি তাহলে প্রায় 7 থেকে 10 গুণ ভালো কাজ করে ডাইক্লোরোবোসের চেয়ে। তো কাজটা কি এখানে? এটা হলো যে সিলাউস কাউন্ট। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা ট্রিটমেন্ট করি অ্যাজিমিথোফোস দিয়ে, যে 2 থেকে 2.5, অর্থাৎ ইমিডিয়েটলি আফটার ট্রিটমেন্ট ডাইক্লোরোবোস ইউজ করে যতটা সিলাউসকে কন্ট্রোল করা যায় তার চেয়ে 2.5 থেকে 5 গুণ বেশি কন্ট্রোল করা যায়, এটা ইমিডিয়েটলি আফটার ট্রিটমেন্ট। আবার যদি 24 ঘন্টা পরে আমরা কাউন্ট করি তো পরে দেখা যায় 7 থেকে 10 গুণ বেশি পরিমাণ সিলাউসকে কন্ট্রোল করতে পারে এটা দ্বারা। তো আরেকটা দেখা গেছে স্যালমোসেন যদি ইউজ করা হয়, যে আটলান্টিক সি বোর্ড অফ কানাডার এটা স্টাডি করা হয়েছে, সেটা দেখে গেছে যে 0.1 ppm যদি ইউজ করা হয় ইন সি ওয়াটার ফর 30 মিনিটস অ্যাট 11.6 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এটা করা হয়েছে। এবং দে হ্যাড নো মর্টালিটিস অ্যান্ড দ্য ফিশ আর এট ভরাসলি 20 মিনিটস আফটার দ্য এন্ড অফ দ্য এক্সপোজার। অর্থাৎ মাছের ক্ষেত্রে তারা কোনো মর্টালিটি পায়নি, অর্থাৎ মাছের জন্য এটা কোনো টক্সিক হয়নি 30 মিনিটস 0.1 ppm। এবং ফিশ আফটার 20 মিনিটস অফ ট্রিটমেন্ট, অর্থাৎ 20 মিনিট ট্রিটমেন্ট করার পরে যদি আমরা ফিশকে নর্মাল পানিতে ছেড়ে দেই, না, নর্মাল পানিতে ছেড়ে দেওয়ার 30 মিনিট তো ট্রিটমেন্ট হলো, ছেড়ে দেওয়ার 20 মিনিট পরে ফিশ নর্মাল ফিডিং বিহেভিয়ার শো করে। এবং এফিকেসি তারা পেয়েছে 100% এগেইনস্ট গ্র্যাভিড ফিমেল লাইস, 98% এগেইনস্ট প্রি অ্যাডাল্টস এবং 68% এগেইনস্ট চামিলাস লার্ভি। চামিলাস লার্ভি তো তোমরা বুঝছো যেটা আর্লিয়ার স্টেজে। এই ক্ষেত্রে আমরা আগে যেটা দেখেছি ডাইক্লোরোভস, এটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করে না, কারণ এই ক্ষেত্রে এই যে অ্যাস্টারেজ ইনহিবিট যেটা সেটা নেই। তো তারপরেও এখানে আমরা অ্যাজিমিথোফোস যেটা ইউজ করি, ধরে আমরা কিন্তু এখানেও 68 বা 70% মতো এটা আমরা মর্টালিটি পেতে পারি, মানে এফিকেসি পেতে পারি। সো এটা বেটার দেন আর্লিয়ার ওয়ান। এখন আমরা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইউজ করব কিভাবে? আগেই বলছিলাম যেটা একটা স্যাচেট অবস্থায় পাওয়া যায়, ওয়েটেবল পাউডার। হ্যাঁ, এবং এটা হলো 50% ওয়েটেবল পাউডার। দ্যাট মিনস এখানে যে পাউডারটা থাকে সেটা 50% হলো স্যালমোসেন। হ্যাঁ, এবং 20 গ্রাম এবং 100 গ্রাম এই স্যাচিট পাওয়া যায়। অর্থাৎ কিছু আছে ছোট স্যাচিট, হ্যাঁ, যেখানে 20 গ্রাম আছে, আর একটা কিছু আছে 100 গ্রামের, তো বড় একটা স্যাচিট। তো যার যে পরিমাণ প্রয়োজন সেটা হিসেবে ইউজ করতে পারবে। যেমন 20 গ্রাম যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা 0.1 ppm, যেটা আগে আমরা দেখলাম যে 0.1 ppm যেটা
ইফেক্টিভ কনসেন্ট্রেশন। সো 20 গ্রাম ইউজ করে যদি আমরা 0.1 ppm পেতে চাই, তাহলে আমরা এই 20 গ্রামটা 100 কিউবিক মিটার এরিয়াতে আমরা দিতে পারবো, অর্থাৎ পুকুরে ডাইরেক্টলি আমরা ছিটিয়ে দিতে পারবো, বাথিং করার দরকার নেই। তো 100 কিউবিক মিটারে কত লিটার পানি হবে বলো তো? ধারণা আছে কোনো? কিউব 1000 লিটার। তাহলে 1 লাখ লিটার হবে, তাই না? তো 1 লাখ লিটার অনেক বেশি পানি আমরা দিতে পারি এখানে। আর সেই হিসেব করে আমরা আসলে ইউজ করব কত গ্রামেরটা ইউজ করব। আর 100 গ্রাম যদি ইউজ করি তাহলে 500 কিউবিক মিটার, তার মানে 5 লাখ লিটার আমরা পানিতে দিতে পারবো। সো তুমি তো তোমার পুকুরের এরিয়াটা যদি আমরা ক্যালকুলেট করি কিউবিক মিটারে, আমরা কিউবিক ফিটে করতে পারি, তারপরে কনভার্ট করতে পারি, এরপর আমরা এখানে বুঝতে পারবো যে কতটুকু পানি আছে। সেই হিসেবে আমরা 20 গ্রাম অথবা 100 গ্রাম, এটা অবশ্য তোমাকে আগে কি করতে হবে, আগে একটা কিছু পানিতে এটা দ্রবণ তৈরি করতে হবে, তারপরে সেই পানিটা পুকুরে চারিদিকে ছিটিয়ে দিতে হবে, এবং প্রয়োজন হলে কি হতে হবে যে পানিটাকে মিক্সিং করতে হবে। হ্যাঁ, সেই সিস্টেম থাকতে হবে। দেখো এখানে বলছে ওয়াটার শুড বি অক্সিজেনেটেড ডিউরিং ট্রিটমেন্ট। হ্যাঁ, কারণ অক্সিজেনেটেড করলে একই সাথে তোমার পানিতে অক্সিজেনের পরিমাণটা বাড়লো, কারণ ফিশ তখন হয়তো স্ট্রেসড হয়ে যায় এইটা দিলে, কেমিক্যালসটা। সো একই সাথে আবার এই দ্রবণটাও পুরোপুরি একইভাবে মিশে যাচ্ছে। হ্যাঁ, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর কনজিউমার সেফটির কথা যদি বলি আমরা, যে এমআরএল ম্যাক্সিমাম রেসিডিউ লিমিটটা অ্যাজিমিথোফোসের জন্য অ্যাপ্রুভ ইউতে হলো 100 মাইক্রোসি, অর্থাৎ কোন একটা ফিশের যদি 1 কেজি ফিশ হয় তাহলে সেখানে হয়তো যদি 100 মাইক্রোগ্রাম থাকে, দ্যাটস অ্যালাউয়েবল। কিন্তু আমরা আগে যেটা বললাম যেটা খুব লো কনসেন্ট্রেশন আমাদের দরকার, 0.1 ppm, সো এটা অলরেডি লো কনসেন্ট্রেশন। হ্যাঁ, এবং এটা খুবই র্যাপিডলি মেটাবলিজম হয় ফিশে, এবং উইথড্রল পিরিয়ডটা খুবই শর্ট, 24 ঘন্টা। অর্থাৎ তুমি যদি আজকে ইউজ করো তাহলে 24 ঘন্টা পরে ফিশকে তুমি হারভেস্ট করতে পারো। সো 24 ঘন্টার পরিবর্তে যদি 48 ঘন্টা পরে হারভেস্ট করা হয় তাহলে এই এমআরএলটা এর চেয়েও নিচে তুমি পেয়ে যাবে। আর একটা ট্রায়ালে দেখা গেছে যে স্কুবা ড্রাইভ করে যে কিছু বটম থেকে সেডিমেন্ট না, কিছু ইনভার্টেব্রেট কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, ইনভার্টেব্রেট কালেক্ট করে সেখানে দেখা হয়েছে যে ওখানে কি রেসিডিউ থাকে কিনা, পুকুরে রেসিডিউ চলে যায় কিনা, এবং দেখা গেছে নো অ্যাজিমিথোফোস রেসিডিউস আর ফাউন্ড ইন এনি অফ দেম। হ্যাঁ, অর্থাৎ কোনো স্যাম্পলে পাওয়া যায়নি। তার মানে এটা যে ডিগ্রেডেবল মেটাবলিজম হয়ে যায় এবং পরবর্তীতে এটা ডিগ্রেডেড হয়ে যায়। সো এটা এনভায়রনমেন্টাল প্লাস কনজিউমার সেফটির দিক থেকে এটা ভালো। আচ্ছা, আরেকটা আছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা তোমরা খুবই তোমাদের পরিচিত, হাইড্রোজেন পারঅক্সাইড তো চেনো তোমরা। এটার সিলাইস কন্ট্রোলের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বাট ওইরকম এস্টাবলিশড না। হ্যাঁ, যে কি ডোজ দেওয়া হবে এবং মোড অফ অ্যাকশনটা কি, এটা কিছু ট্রায়াল এন্ড এররের কাজ তো হচ্ছে, বাট এটা মোড অফ অ্যাকশন এটা এখনো জানা যায়নি। আর এটার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিছু ইফেক্টিভলি কাজ করে, ডিকম্পোজিশন টু হাইড্রোক্সিল রেডিক্যাল। হাইড্রোক্সিল রেডিক্যালকে ডিকম্পোজ করতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড। প্রোটোজোয়ার ক্ষেত্রে, বিশেষ করে ফ্লুক্সের ক্ষেত্রে ইন্টারসেলুলার অক্সিডেশন ঘটিয়ে এটাকে ফ্লুককে মেরে ফেলতে পারে। একজন সায়েন্টিস্ট ম্যাকঅ্যান্ড্রু studied the activity of hydrogen peroxide against several of the life stage of the sea lice. হ্যাঁ, সি লাইসের কিছু লাইফ স্টেজে এরা ট্রাই করে দেখেছে, কিন্তু তারা পেয়েছে যে রিইনফেস্টেশন হতে পারে অফ অ্যাডাল্ট ফিমেলস। ফিমেলস মিনস এখানে ফিমেলস হলো সি লাইসের ফিমেলস। রিইনফেস্টেশন অর্থাৎ হয়তো দূর হলো ক্ষণিকের জন্য, তোমরা অনেক সময় দেখো যে কিছুদিনের জন্য হয়তো দেখা যাচ্ছে না প্যারাসাইট গুলো, কিন্তু পরবর্তীতে 1, 2, 3 বা 1 সপ্তাহ পরে আবার তারা ইনফেস্ট করে। সো এই প্রবলেমটা তারা পেয়েছে। তারপরে কি বলছে, সিগনিফিকেন্টলি গ্রেটার এক্সটেন্ট ইন আনমেডিকেটেড কন্ট্রোল, যেগুলোতে ট্রিটমেন্ট করা হয় না তাদের ক্ষেত্রে আরো বেশি পরিমাণে এরকম ইনফেস্টেশন দেখা যায়।
এটা বলছে দিস সিমস টু ইমপ্লাই এ রেসিডুয়াল অ্যাক্টিভিটি অফ ড্রাগ ইন দ্য ফিশ প্রেজেন্টলি ইন ইটস স্কিন মিউকাস। স্কিন মিউকাসে এটা কাজ করে ড্রাগটা। সো এটা খুব বেশি যে ইফেক্টিভ তাও না। তারপরে অনেক সময় এটা বাথ ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ বাথিং করা, একটা সলিউশন তৈরি করে সেখানে ফিশটাকে ডিপিং করে দেওয়া, হ্যাঁ, ডিপিং করে 20 মিনিট 30 মিনিট যে পরিমাণ লাগে। তো এটা সাধারণত 35-50% অ্যাকোয়াস সলিউশন হিসেবে এটা পাওয়া যায় কমার্শিয়ালি, কিন্তু এটা প্রবলেম হলো এটা এক্সট্রিমলি করসিভ টু অল টিস্যুস। হ্যাঁ, সো আমরা যদি হাত দিয়ে করি হাতের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। সেই জন্য এটা যখন সলিউশনটা তৈরি করা হবে মিক্সড ইনটু ওয়াটার থ্রু ইকুইপমেন্ট, কোন একটা কিছু দিয়ে করতে হবে, কোন ম্যাটেরিয়ালস দিয়ে, হাত দিয়ে এটা মিক্স করা যাবে না, যেন অপারেটর সেফটির বিষয় এটা। 1 এবং 0.1 গ্রাম পার লিটার ম্যাক্সিমাম রিমুভাল অফ সি লাইস ওয়াজ রিচড বাই 20 মিনিটস। হ্যাঁ, 20 মিনিটস এটা পাওয়া গেছে যে 1 বা 1.5 গ্রাম পার লিটার, এটা অনেক কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে রিমুভ করা সম্ভব সি লাইসকে। এটা টক্সিসিটি তো আছে যেটা বললাম, টক্সিক টু আটলান্টিক স্যামন। মর্টালিটিও এটা কিছু কিছু রেকর্ড পাওয়া গেছে। তো কিছু ফ্যাক্টর আছে যে টক্সিসিটিকে ইনক্রিজ করে দিতে পারে, যেমন টেম্পারেচার যদি বেশি থাকে, লং টাইম যদি এক্সপোজ করা হয়, কনসেন্ট্রেশন বেশি দেওয়া হলে, স্মল ফিশ হলে, এইসব ক্ষেত্রে এটার টক্সিসিটিটা বেশি। 10 ডিগ্রি সেলসিয়াস 1.25 গ্রাম পার লিটার এটা দেখা গেছে সেফ, অর্থাৎ টেম্পারেচার কম হলে। আর আমাদের দেশে মাছগুলোতে 10 ডিগ্রিতে দেওয়া সম্ভব না, যেগুলো স্যামন ট্রাউট তারা তো কোল্ড ওয়াটার ফিশ, সেক্ষেত্রে এটা সম্ভব। কিন্তু হায়ার টেম্পারেচার ইউজ করা হলে মর্টালিটিটা ইনএভাইটেবল, অবশ্যম্ভাবী। হ্যাঁ, যেমন আমাদের দেশীয় ফিশের ক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন যদি আমরা হায়ার টেম্পারেচারে ইউজ করি তাহলে মাছ মারা যেতে পারে। আর স্পিসিস টু স্পিসিস এটা অবশ্য একটু ভ্যারি করে, যেমন আটলান্টিক স্যামনকে দেখা গেছে মোর টলারেন্ট দেন আইদার চিনুক স্যামন অর রেইনবো ট্রাউট, এদের ক্ষেত্রে এটা বেশি টলারেন্ট। তেলাপিয়াকে দেখা গেছে হ্যাভ বিন ফাউন্ড আনএবল টু টলারেট 0.24 গ্রাম পার লিটার, যেটা বললাম একটু আগে যে তেলাপিয়া তো ট্রপিক্যাল রিজিয়নের ফিশ, এদের 25, 26, 27, 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। সো এই টেম্পারেচারে যদি এই লো কনসেন্ট্রেশনও দেওয়া হয়, 1 ঘন্টা রাখা হলেও সেটা আনএবল টু টলারেট। হ্যাঁ, এবং দেখো এখানে 30 ডিগ্রি সেলসিয়াসে ট্রায়াল করা হয়েছে। সো হয়তো আরো কম কনসেন্ট্রেশন ইউজ করতে হবে, বাট কম কনসেন্ট্রেশন ইউজ করলে আমরা হয়তো প্যারাসাইটকে কন্ট্রোল করতে পারবো না, বিশেষ করে যদি আরগুলাস অ্যাটাক করে। সো এটা নট ইফেক্টিভ ফর তিলাপিয়া। যদি টক্সিসিটি হয় তাহলে ফিশের কি ধরনের সিমটম হতে পারে? হিস্টোলজিক্যালি, মানে হিস্টোলজি তো জানো যে সেল বা টিস্যুতে যদি দেখা হয়, তো গিলে, বিশেষ করে গিলে অ্যাটাক করে, গিলে লেসন হতে পারে। হ্যাঁ, এপিথেলিয়াল হাইপারট্রফি হতে পারে, অর্থাৎ এপিথেলিয়াল সেল, যেটা গিলের এপিথেলিয়াল সেল, সেটা হাইপারট্রফি, দ্যাট মিনস সেলগুলো বালজিং হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, হাইপারপ্লাসিয়া আমরা যেটাকে বলি। ফিউশন হতে পারে অফ সাম ফিলামেন্টস। হ্যাঁ, যেটা এরকম হলে তখন কি হতে পারে যে গিলের মাধ্যমে যে অক্সিজেন সার্কুলেশনটা যে হবে বা অক্সিজেনেশন যে হবে পানি থেকে, সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। এবং সিভিয়ার কেসে ব্লিডিং হতে পারে অ্যান্ড নেক্রোসিস অফ দ্য এপিথেলিয়া, এবং যেটাকে লিফটিং অফ দ্য এপিথেলিয়াম ওভার দ্য কনসিডারেবল এরিয়া, অর্থাৎ লিফটিং হয়ে যেতে পারে এপিথেলিয়াম, যেটা এপিথেলিয়াল টিস্যু বা সেল, সেগুলো উঠে আসতে পারে। হ্যাঁ, যেটা অনেকটা ইনফেকশনের মতো। তো এগুলো হলো সিমটম। সেফটির কথা যদি বলি, হ্যাঁ, যেটা 2 ধরনের সেফটি হতে পারে, একটা এনভায়রনমেন্টাল সেফটি আর একটা কনজিউমার অপারেটর সেফটি। সো হাইড্রোজেন পারঅক্সাইড ডিগ্রেড হয়, হ্যাঁ, এটা ডিগ্রেডেড হয়ে অক্সিজেন তৈরি করে এবং ওয়াটারে অক্সিজেন এবং ওয়াটার কনভার্ট হয়। সো এটা এসেনশিয়ালি এনভায়রনমেন্টের জন্য বা কনজিউমারের জন্য এটা সেফ। অপারেটরের জন্য প্রবলেম, যেটা আগে বললাম, বাট কনজিউমার যারা ফিশকে খাবে, ফিশে এটা রেসিডিউ ওরকম থাকবে না, কারণ এটা ডিগ্রেড হয়ে অক্সিজেন এবং ওয়াটার হয়,
সো এনভায়রনমেন্টের জন্য এটা ওইরকম ক্ষতিকর না। সেই জন্য ইউএসএ তে এটাকে লো রেগুলেটরি প্রায়োরিটি হিসেব করা হয়, সো এটা নট দ্যাট মাচ সিরিয়াস ইস্যু। এবং ফাঙ্গাল ইনফেস্টেশন কন্ট্রোল করার জন্য ফিশ এগস এর ক্ষেত্রে ইউজ করা হয়। This is a fresh water use and no consideration appears to have been given to antiparasitic use in sea water. So এটা ফ্রেশ ওয়াটার ইউজ করা হয়। আর যেটা তোমরা হয়তো কনফিউজড হতে পারো যে স্যামন ট্রাউটের ক্ষেত্রে কি হবে, তো আগে বলছিলাম যে স্যামন এবং ট্রাউটের ক্ষেত্রে দুইটা ফেজ থাকে, একটা সি ওয়াটার আর একটা হলো ফ্রেশ ওয়াটার। সো ফ্রেশ ওয়াটার স্টেজে যদি কোনো সিলাউস বা লাউস অ্যাটাক করে, সিলাউস যদিও সিতে হয়, বাট ফ্রেশ ওয়াটারে যদি কোনোভাবে লো সেলিন ওয়াটারে যদি কোনোভাবে আসে, সেক্ষেত্রে এটা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা যেতে পারে, কিন্তু এটা হাইড্রোজেন পারঅক্সাইড সি ওয়াটারে ইউজ করা হয় না। আর এটার অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট এটা পাওয়া যায়, এটা কম্পারেবল টু ফরমালিন ফর এগস। সো ফরমালিন তো আমরা আগে পড়েছি যে ফরমালিন ইউজ করা হয় অনেক সময় এগকে ফাঙ্গাস মুক্ত করার জন্য ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, আরেকটা হলো যেটা তোমরা নাম হয়তো শুনেছো, আইভারমেকটিন। এটা নাম শুনেছো তোমরা? জি স্যার। আচ্ছা, এই আইভারমেকটিন যদিও আমাদের দেশে এটা মনে হয় স্যার ইউজ করা হয় কিনা জানি না, তবে নামটা তোমরা শোনার কথা। তো আইভারমেকটিন এটার মোড অফ অ্যাকশন যদি আমরা দেখি, এটা কি করে, প্রোডাকশন অফ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, যেটা গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, গাবা। এই গাবা শব্দটার সাথে এটা পরিচিত হয়তো বা তোমরা। এটা মানুষের ক্ষেত্রে, মানুষের যারা ফার্মাকোলজির স্টুডেন্ট বা ফার্মাকোলজি পড়ে, হিউম্যান ফার্মাকোলজি, হ্যাঁ, তারা তাদেরকে এই টার্মটার সাথে খুবই পরিচিত হতে হয়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলে, এটা রিসেপ্টরের মতো, হ্যাঁ, নার্ভ এন্ডিংস, এটা নার্ভ নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এটা এক ধরনের রিসেপ্টর, হ্যাঁ, রিসেপ্টর এক ধরনের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, যেহেতু অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন হয় তোমরা জানো। এটা এনহ্যান্স বাইন্ডিং অফ গাবা টু রিসেপ্টর, হ্যাঁ, এটা হুইচ ইন ইনভার্টিব্রেটস অকার ইন মাসল অ্যাজ ওয়েল এজ সিনাপসেস। সিনাপস তোমরা জানো যে নার্ভাস সিস্টেমের সিনাপস এই এরিয়াতে হয়। আর যদি এটা ইনহিবিটরি এটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেটা বলছে এনহ্যান্স দ্য বাইন্ডিং অফ গাবা টু রিসেপ্টর, হ্যাঁ, এটা রিসেপ্টর এটা ইনহিবিশন করে। সো এটার প্রোডাকশন বেশি সবসময় ভালো তা না, এটা একটা ইনহিবিটর। তোমরা জানো যে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এটা সাম সর্টস অফ অ্যান্টাগনিস্ট। সো এটার প্রোডাকশন বেশি হলে তখন আমাদের প্রবলেম হতে পারে মাসেলে, যেহেতু এটা হয়, এটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, ফিশের ক্ষেত্রে। আইভারমেকটিন ডাজ কজ প্যারালাইসিস, হ্যাঁ। ইন ভার্টিব্রেটস গাবা ইজ কনফাইন্ড টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো যারা ভার্টিব্রেট, আমরা যারা, এটার সাথে এটা কনফাইন্ড টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। and ivermectin does not easily cross the blood barrier, blood brain barrier, তোমরা নাম হয়তো শুনেছো, বিবিবি, ব্লাড ব্রেইন ব্যারিয়ার, হ্যাঁ, ব্লাডের সাথে আর ব্রেইনের যেটা সবসময় কালেকশন হয়, এটা ব্লাড ব্রেইন একটা ব্যারিয়ার থাকে। সো এই ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে যেতে হয়। এটা যদি ব্রেইন হয়, সো এই ব্লাড এবং ব্রেইনের একটা এরিয়া থাকে, সেই এরিয়াটা ক্রস করতে হয়। সো এই ক্ষেত্রে দেখো ইনভার্টিব্রেটের ক্ষেত্রে বলছে যে অকার ইন মাসেল, মাসেলে হয় এবং কিছু সিনাপসে হয়। সিনাপস হলো যেটা নার্ভাস সিস্টেমের যে এন্ডিংস, সিনাপসে হয়। বাট ভার্টিব্রেটের ক্ষেত্রে এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেইনের সাথে কানেক্টেড, অর্থাৎ ব্রেইনে হলো সেন্ট্রাল নার্ভাস, সিএনএস। সো আইভারমেকটিন এইটাকে, এই বিবিবি, এটা ক্রস করতে পারে না। দ্যাট মিনস এটা আইভারমেকটিন আমাদের বা অন্য ভার্টিব্রেটের কোনো প্রবলেম সৃষ্টি করতে পারে না, যেটা করতে পারে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে। ইনভার্টিব্রেটকে এরা প্যারালাইজ করে দিতে পারে, যার ফলে এরা মারা যেতে পারে। এটার কিছু সুবিধা আছে আইভারমেকটিন কম্পেয়ার টু আদার ড্রাগস, যেটা বললাম।
যেমন ইউনিভার্সিটি কলেজ অফ গ্যালোয়ে ইন আয়ারল্যান্ড তারা কিছু স্টাডি করেছে এবং স্টাডি করে তারা বলেছে যে অল্টারনেটিভ টু ডাইক্লোরোভোস, হ্যাঁ আমরা যেটা শুরুতে বলছি ডাইক্লোরোভোসের অল্টারনেটিভ হিসেবে এই আইভারমেকটিনকে সাজেস্ট করেছে ইন কেস অফ সি লাইস কন্ট্রোল। এবং তারা দেখেছে যে এক্ষেত্রে যেটা করা হয় এটা বাথ ট্রিটমেন্ট করা হয় না, আগের গুলো অনেকটা বাথ ট্রিটমেন্ট করা হয়, হ্যাঁ যেটা ডাইক্লোরোভোস বা আরো কিছু কিছু আছে যেগুলো এনভায়রনমেন্টাল সেফটি ইস্যু আছে, সো বাথ ট্রিটমেন্ট যেটা বলেছি তোমাদেরকে, কিন্তু বাথ ট্রিটমেন্ট হলো ল্যাবোরিয়াস। এবং কিছু কিছু মাছের ক্ষেত্রে বা যেমন পেন যেটা নেট পেন মানে সি সরে করা হয় সেসব ক্ষেত্রে কিন্তু 1 লক্ষ 2 লক্ষ ফিশ যদি থাকে তাদেরকে বাথিং করানো ইটস ডিফিকাল্ট। সো ওইসব ক্ষেত্রে এটা কাজ করাটা মুশকিল। এবং বাথ ট্রিটমেন্ট ইজ স্ট্রেসফুল টু ফিশ, ফিশকে ধরে আনা বাথিং করা 20 মিনিট তারপর আবার ছেড়ে দেওয়া এটা স্ট্রেসফুল। এবং এরা তারা সাসসেপ্টেবল টু ইনফেকশনস ইনক্লুডিং প্যানক্রিয়াসিস ডিজিজ, অন্যান্য যে ডিজিজ গুলো সেটার জন্য খুবই প্রবলেম করতে পারে। আর একটা হলো ডাইক্লোরোভোসটা যেটা আগে আমরা বলছি এটা নিউরোটক্সিন, হ্যাঁ স্কিনের মাধ্যমে এটা অ্যাবজর্ব হতে পারে এবং প্রোটেক্টিভ ক্লথিংটা ইউজ করতে হয় যেটা আনকমফোর্টেবল, বিশেষ করে সামারে, হ্যাঁ এবং যারা অপারেটরস তারা হয়তো এটা পড়তে চায় না। দেখো তোমরা অনেক সময় যে আমরাও তো নিজেরাই দেখো মাস্ক পরতে চাই না, গ্লোভস পরতে চাই না, হ্যাঁ এবং অনেকে আছে যারা ল্যাবে কাজ করে তারা অ্যাপ্রনও পরতে চায় না, মানে দে ডোন্ট লাইক টু ওয়্যার দিস। সো এই ধরনের মানুষ যারা থাকে তাদের জন্য আসলে এই ডাইক্লোরোভোসটা ইউজ করা মানে কন্ট্রোল করাটা মুশকিল। সো এদের জন্য আইভারমেকটিনটা ইজ সেফ। আরো কিছু বিষয় আছে যে সেফটি মার্জিন ফর বোথ ডাইক্লোরোভোস এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড টু ফিশ ন্যারো, হ্যাঁ বিশেষ করে সামারে টেম্পারেচার বেশি হলে তারা ভালো কাজ করবে না। হাইড্রোজেন পারঅক্সাইডটা হলো ভেরি এক্সপেন্সিভ। সো এই ধরনের প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আইভারমেকটিন ইজ দ্য বেস্ট। কারণ এটা একটা ইনজেকশন হিসেবে ইউজ করা যেতে পারে। আর কিছু ডেমেরিটসও আছে সুবিধার পাশাপাশি, যেটা দ্য মেইন ডেমেরিটস অফ আইভারমেকটিন ইজ কোয়েশ্চেনেবল এনভায়রনমেন্টাল সেফটি। এনভায়রনমেন্টাল সেফটি নিয়ে একটা কথা অবশ্য বলছে, টক্সিক টু ওয়াইড রেঞ্জ অফ ইনভার্টিব্রেট, কিছু ইনভার্টিব্রেটের ক্ষেত্রে আবার টক্সিক। যেমন কানাডিয়ান ওয়ার্ক হ্যাজ শোন দ্যাট ফর শ্রিম্পস এ সেনসিটিভ ট্যাক্সন, হ্যাঁ তাদের জন্য এটা। সো সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। যেটা এটা ডোজটা যদি আমরা দেখি 0.2 মিলিগ্রাম পার কেজি এটা ইফেক্টিভ অ্যাডাল্ট স্যামনের ক্ষেত্রে, এবং এটা কমার্শিয়ালি 1% ইনজেক্টেবল সলিউশন পাওয়া যায় যেটাকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, এবং যেখানে ইউজ করা হয় কি সারফেস কোটেড অনটু পিলেটস, হ্যাঁ ইনজেক্টেবল সলিউশন, বাট এটা খাবারের মাধ্যমেও দেওয়া সম্ভব, হ্যাঁ যেটাকে বলা হয় ইউজড সারফেস কোটেড অনটু দ্য পিলেট। পিলেটের 5% জেলাটিনাস বাইন্ডার যদি ইউজ করি তাহলে এইটা এই সলিউশনটাই ফিডের মাধ্যমে দেওয়া হয়। সো দ্যাটস অ্যাফোর্ডেবল। ইনজেকশনের ক্ষেত্রে তো একটু টাইম কনজাম্পশন তার একটা প্রবলেম হতো। সো ফিডের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওরালি। এনভায়রনমেন্টাল টলারেন্স যেটা আগে বললাম যে 0.2 মিলিগ্রাম পার কেজি এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা টলারেট করতে পারে। 0.4 মিলিগ্রাম পার কেজি এটা দেখা হয়েছে, এটার পরে দেখা যায় লিথার্জিক, হ্যাঁ কিছুটা টক্সিক, হায়ার কনসেন্ট্রেশন। যেটা আগে বললাম যে গলওয়ে যে টিমটা তারা কিছু রিসার্চ করে তারা কিছু ফাইন্ডিংস পেয়েছে, যেটা ওরাল যদি দেওয়া হয় LD50 ইন আটলান্টিক স্যামন at 11 ডিগ্রি সেলসিয়াস 0.5 মিলিগ্রাম পার কেজি, অনেক হাই কনসেন্ট্রেশন যদি দেওয়া হয় তাহলে 50% মাছ মারা যেতে পারে। ইমারশন যদি দেওয়া হয়, হ্যাঁ 96 আওয়ার LC50 যেটা বলছে ইমারশন, যেহেতু সেই জন্য কিন্তু LC। তোমরা এটা জানো তো LC আর LD এর মধ্যে পার্থক্য জানো? কনসেন্ট্রেশন আর ডোজ। জি স্যার, সেকেন্ড ইয়ারে পড়ছিলাম স্যার। LD যেটা ডোজ, হ্যাঁ এটা দেওয়া হবে সাধারণত ওরালি, হ্যাঁ ডোজ যেটা, আর কনসেন্ট্রেশন এটা সলিউশনে দেওয়া হয়। সো ইমারশন যখন হয়তো পানিতে থাকে এটা সলিউশন। সো এটা যদি দেওয়া হয় 17 মিলিগ্রাম পার কেজি এই হিসেবে যদি সলিউশনে দেওয়া হয় তাহলে এটা বেশি কনসেন্ট্রেশন এবং 50% মাছ মারা যায় এই কনসেন্ট্রেশনে।
আর ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশন যদি দেওয়া হয়, এই ইনজেকশন যেহেতু ইনজেকশনেও LD50 বলা হয়, হ্যাঁ, যে ওরালের মতোই। ব্রাউন ট্রাউটের ক্ষেত্রে তারা দেখেছে যে 14°C 0.3 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ 0.3 মিলিগ্রাম পার কেজি এই ওরালের চেয়েও কম যদি দেওয়া হয়, কারণ ইনজেকশন এটা তো ডাইরেক্টলি চলে যায়, হ্যাঁ, সো এটা 50% মারা যায়। সো আমরা দেখতে পাই যে ওরালি দিলে এটা মাঝামাঝি, আর ইমারশনে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হয়, আর কম কনসেন্ট্রেশনেই 50% ফিশ মারা যেতে পারে এটা যদি ইনজেক্ট করা হয়। তো এটা হলো টলারেন্স। আর যদি আমরা ফার্মাকোকাইনেটিক্সটা দেখি একটু সংক্ষেপে, তো এটার অ্যাবজর্পশনটা স্লো, হ্যাঁ, Tmaxটা অনেকটা 4 days, অর্থাৎ ম্যাক্সিমাম যেতে যদি আমরা ইনজেক্ট করি বা ওরালি দিই সেখানে 4 দিন সময় লাগবে। আর এটা এলিমিনেশনটাও স্লো, আর এটা অ্যাকুমুলেটস ইন দ্য ফ্যাটি টিস্যু থাকলে সেখানে হয়, অ্যান্ড রিলিজ ফ্রম ইটস অনলি স্লোলি রিলিজ হয়। এটা এন্টারো হেপাটিক সার্কুলেশনে হতে পারে, এটা সার্কুলেটরি সিস্টেমে চলে যেতে পারে, এবং এটা কনসেন্ট্রেশন হায়ার ইন দ্য ব্রেইন দেন ইন দ্য মাসেল উইদিন 2 days। 2 days পরে এটা ব্রেইনে চলে যায়, যেহেতু এন্টার হেপাটিক সার্কুলেশন হয়। দিস মে অ্যাকাউন্ট ফর লো টলারেন্স বাই আটলান্টিক স্যামন, সেজন্য যেহেতু ব্রেইনে চলে যায়, সো এটা লো টলারেন্স। এবং এক্সপ্রেশন থ্রু দ্য বাইল, হ্যাঁ, বাইলের মাধ্যমে, এটা কিডনির মাধ্যমে নয় কিন্তু বাইলের মাধ্যমে, দ্যাট মিনস এটা ফিসিসের মাধ্যমে এটা এক্সক্রিশন হয়। আর কিছু লিগ্যাল ইস্যু আছে। আইভারমেকটিন এটা মার্কেট অথরাইজেশন নাই ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এটা মার্কেট অথরাইজ করা হয়নি। তো ইউতেও, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের ক্ষেত্রে এটা অথরাইজ করা হয়নি। এটা যদি অথরাইজ না করা হয়, হ্যাঁ, তাহলে আনঅথরাইজটা ইউজ করা যাবে না। এবং অথরাইজেশন পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, এটা প্রমাণ করতে হবে যে অ্যাজামিথোফোস এবং হাইড্রোজেন পারক্সাইড এটা কাজ করে না, সো আমাকে আইভারমেকটিনটা ইউজ করতে হবে, এই মর্মে একটা অথরাইজ নিতে হবে। সো এই তখন এটা ইউজ করা যাবে। এবং উইথড্র পিরিয়ড বলা হয়েছে এখানে 500 ডিগ্রি ডেজ, হ্যাঁ, এই আইভারমেকটিনের ক্ষেত্রে বলা হয়েছে। এবং তারা কিছু various authors pointed out the persistent of ivermectin residue in Atlantic salmon. Atlantic salmon এ কিছু residue তারা পেয়েছে, and it has been suggested that market authorization to be granted. So market authorization নিতে হবে, অর্থাৎ তুমি স্যামনের ক্ষেত্রে ইউজ করেছো, সেই স্যামনের টিস্যুতে যে MRL, হ্যাঁ, যেটা আমরা বলি যে MRL, এটার সে বেশি নেই, হ্যাঁ, এটা প্রমাণ করে তারপরে এটা করতে হবে। আচ্ছা, আরেকটা হলো বেশি নেই, আর আরেকটা হলো সাইপারমেথ্রিনটা, এটা হলো, এটাকে পাইরিথ্রিন নামে পরিচিত। পাইরিথ্রিন ইনফ্যাক্ট হলো পাইরিথ্রয়েট, হ্যাঁ, পাইরিথ্রয়েট, এটা এক ধরনের সাইপারমেথ্রিন। পাইরিথ্রিনটা হলো, এটা সেফ ফর ম্যামালস এন্ড বার্ডস, সো এটা একটা ভালো দিক, বাট দে হ্যাভ দ্য ফান্ডামেন্টাল ডিফেক্ট অফ বিং এক্সট্রিমলি ফটোলায়াবল, অর্থাৎ এটা ফটোলায়াবল, এটা যদি রোদে সানলাইটে রাখা হয় তাহলে এটার এফিকেসি নষ্ট হয়ে যায়। ফটোস্টেবলও একটা পাওয়া যায় পাইরিথ্রয়েডস, কিন্তু এটা লেস সেফ ফর ম্যামালস দেন পাইরিথ্রিন, হ্যাঁ, বাট মেনি আর নাও ইন কমার্শিয়াল ইউজ অ্যাজ ইনসেকটিসাইডস। সো ফটোস্টেবলও কিছু আছে যেগুলো কিন্তু একটু ক্ষতিকর। আর পাইরিথ্রয়েডটা এফিকেসিয়াস এগেইনস্ট সি লাইস at very low concentration in sea water, হ্যাঁ। আর লো কনসেন্ট্রেশন, লো টক্সিসিটির জন্য owing to low toxicity, the toxicity of cypermethrin to both fish and invertebrate, further development has been focused on formulation for bath administration which is safe in the environment, হ্যাঁ, অর্থাৎ এটা বাথিং হলে যে কোনোটা একটু কিন্তু এনভায়রনমেন্টের জন্য ভালো, তাই না? সেই জন্য তারা চেষ্টা করছে, যেহেতু এটা এনভায়রনমেন্টের জন্য টক্সিক কিছুটা, সেই জন্য তারা চেষ্টা করছে যে এই বাথিং কোনো একটা ফর্মুলা করা যায় কিনা। সো বাথিং একটা ফর্মুলা তারা একটা নামকরণ করেছে অ্যাক্সিস, হ্যাঁ, যেটা 1% সলিউশন অফ সাইপারমেথ্রিন, হ্যাঁ, সাইপারমেথ্রিনের 1% সলিউশন, যেটা হলো ফর দ্য বাথ কনসেন্ট্রেশন 5 মাইক্রোগ্রাম পার লিটার,
হ্যাঁ, এবং এই সলিউশনটা তৈরি করা হয় অ্যালকোহল বেসড সলিউশন। হ্যাঁ, সাধারণত অ্যালকোহলে তৈরি করা হয় 1% অ্যালকোহল সলিউশন। সো এখানে আমরা যদি এটার এফিকেসি দেখি, যেটা 1% অ্যালকোহলিক সলিউশন এবং এটা বায়োডিগ্রেডেবল। তো যেহেতু অ্যালকোহল, সো এটা বায়োডিগ্রেডেবল সারফেক্টেন্ট ইউজ করা হয়, যার ফলে এটা প্রবলেম হয় না এনভায়রনমেন্টের জন্য বা অপারেটরের জন্য। আরেকটা বিষয় এখানে আছে, সাইপারমেথ্রিন এটার দুই ধরনের এটা স্ট্রাকচার আছে। একটা হলো সিস ট্রান্স, তোমরা নাম শুনেছো যে সিস ট্রান্স, এটা আইসোমার, তাই না? সিস এবং ট্রান্সপোজিশন, এটা বলছে যে সিসটা বিং মোর টক্সিক দেন ট্রান্স। হ্যাঁ, সিসটা মোর টক্সিক, এবং দেখা গেছে 5 মাইক্রোগ্রাম পার লিটার ইন সি ওয়াটার 10 ডিগ্রি সেলসিয়াস 1 hour is produce profound reduction in the counts of কালিমাস stage 3 and 4. সো এটা কিন্তু আমরা আগে যেটা আমরা দেখেছি যে কালিমাস, দ্যাট মিনস সি লাইসের আর্লিয়ার স্টেজ 1 2 3 4, 3 4 এর স্টেজে ভালো ইফেক্টিভ। সো এটা একটা ভালো দিক। আর স্টেজ 1 এবং 2 তে লেস এফেক্টেড। হ্যাঁ, সো 1 2 স্টেজে ভালো কাজ করে না, বাট 3 4 স্টেজে ভালো কাজ করে। So it was claimed that this was not due to inefficacy of the cypermethrin against these stages. So আমরা আগেই জানি যে কিছু এদের যে ফিজিওলজি এই স্টেজে, সেটার জন্য। সো এটা যে কাজ করে না, এটা এই সাইপারমেথ্রিনের দোষ না, এটা অন্য কোনো কারণে হতে পারে, অথবা যেটা হতে পারে র্যাপিড রিপ্লেসমেন্ট অফ কিল্ড সি লাইস বাই নিউ ইনফেস্টেশন। সো নতুন নতুন ছোট যেগুলো আছে নতুন নতুন আরো অ্যাটাক করে, সেই জন্য হয়তো কাউন্টটা কমে না, বাট সাইপারমেথ্রিনটা ইফেক্টিভ, সেটা তারা এটা বলেছে। আর হাফ লাইফটা দেখা গেছে সাইপারমেথ্রিন এটা হলো 78 আওয়ার্স হাফ লাইফ। আর যে এক্সিস ফর্মুলেশন মিনস দ্যাট অনলি এ ভেরি লো লেভেল অফ ড্রাগ ইজ অ্যাবজর্বড অ্যান্ড ভেরি শর্ট উইথড্রল পিরিয়ড ইজ বিং প্রপোজ। যেহেতু বডিতে খুব কম পরিমাণে অ্যাবজর্ব হয়, বেশিরভাগই পানিতে থেকে যায়, সো এই জন্য এটা শর্ট উইথড্র পিরিয়ড। আর অ্যালকোহলিক নেচার থাকার জন্য সলিউশনে, সেই জন্য যারা এটা অপারেট করবে তার একটু খেয়াল রাখতে হবে, একটা প্রিকশন নিতে হবে এগেইনস্ট ফায়ার, অর্থাৎ আশেপাশে যেন ফায়ার না থাকে, কারণ এটা সলিউশনটা তৈরি করা হয়েছে অ্যালকোহলে, সো এটা কেয়ারফুলি হ্যান্ডলিং করতে হবে। আচ্ছা, আর লাস্ট ওয়ান যেটা বেনজাইল ইউরিয়েস। হ্যাঁ, বেনজাইল ইউরিয়েস এটা এক ধরনের, তোমরা জানো যে বেনজিন থেকে বেনজাইল ইউরিয়েস। হ্যাঁ, এটা দুই ধরনের কম্পাউন্ড। একটাকে বলা হয় ডাইফ্লুবেনজুরান, হ্যাঁ, আর একটা হলো এটা কি টেফ্লুবেনজুরান। হ্যাঁ, ডাইফ্লুবেনজুরান, টেফ্লুবেনজুরান। ডাইফ্লু এখানে বোঝা যায় সহজে, দুইটা ফ্লোরিন আছে এখানে, হ্যাঁ, ডাইফ্লু। আর টেফ্লুবেনজুরান যে কেন বলছে না, এইখানে টেফ্লু, এখানে এই স্ট্রাকচারটা এখানে এইটুকু এখানে একই রকম, বাট শুধু পার্থক্যটা হলো এইখানে দুইটা ফ্লোরিন আছে, আর এখানে ক্লোরিন ছিল একটা, এখানে ক্লোরিন দুইটা ক্লোরিন। সো এই দুটার মধ্যে এই স্ট্রাকচারের পার্থক্য, একটা নাম দুটা মনে রাখবা, ডাইফ্লুবেনজুরান আর একটা হলো টেফ্লুবেনজুরান। আর এটা কমার্শিয়াল for number of years, particularly as pesticide for the plants. Plants এর পেস্টিসাইড হিসেবে অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, হ্যাঁ, এবং ভেটেরিনারি মেডিসিনের ক্ষেত্রে সাধারণত যেটা শিপ, হ্যাঁ, and is used in USA for infestation Argulus, Larnia, Argacillus in koi carp. হ্যাঁ, এইসব কই কার্পের জন্য এগুলো, কার্পের আর্গুলাস, লার্নিয়া এগুলো দূর করার জন্য ইউএসএতে ইউজ করা হয়। আর শিপের ক্ষেত্রে শিপ ডিপ, অর্থাৎ শিপে যদি কখনো এই ধরনের প্যারাসাইট অ্যাটাক করে, তখন এটার সলিউশন দিয়ে তাদেরকে ডিপিং করা বা গোসল করিয়ে দেওয়া হয়। আর টেফ্লুবেনজুরান হ্যাজ বিন ডেভেলপ পার্টিকুলারলি ফর সি লাইসের জন্য। হ্যাঁ, বোথ কম্পাউন্ডস আর ইউজ ইন অ্যাকোয়াকালচার ইন নরওয়ে। সো দুটোই নরওয়েতে ইউজ করা হয় অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, বিশেষ করে যেটা সি লাইস কন্ট্রোল করার জন্য। সো আমরা আর্গুলাস বা লার্নিয়া কন্ট্রোলের জন্য এটা ইউজ করতে পারি।
যেটা ডোজ যদি আমরা বলি টেফ্লুবেনজুরানের ক্ষেত্রে বলছে এখানে এটা 100% পাউডার হিসেবে ইউজ করা হয় সারফেস কোটিং অনটু ফিট পিলেটস। হ্যাঁ, ফিটের যে পিলেটে এটা সারফেস কোটিং হিসেবে এটা দেওয়া হয় পাউডার কোটিং। পিলেটে 2 কেজি পার টন অ্যান্ড অয়েল ইজ ইউজড অ্যাজ বাইন্ডার। হ্যাঁ, পার টনে 2 কেজি এই পাউডার দেওয়া হয় এবং এটা বাইন্ডার হিসেবে কিছু অয়েল ইউজ করা হয় এবং 0.5% অফ বডি ওয়েট এই হিসেবে ফর 7 ডেজ এটা ফিডিং করা হয়। সেক্ষেত্রে মেডিকেশন রেটটা হয় 10 মিলিগ্রাম পার কেজি পার ডে। সো এই ডোজে ইউজ করে এটা সিলাইসকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, তো এই 7 দিন এরপরে আবার নর্মাল অবস্থায় আনতে হয়। আর যদি আমরা ফার্মাকোকাইনেটিক্স দেখি, এটা ডাইফ্লুবেনজুরানের ফার্মাকোকাইনেটিক্স স্টাডি করা হয়েছে এবং দেখা গেছে স্লো ইন কি বলছে এখানে আটলান্টিক স্যামনোয়াস অ্যাবজর্পশনটা স্লো এবং ইনকমপ্লিট অ্যাবজর্পশন হয় আটলান্টিক স্যামনে এই ডাইফ্লুবেনজুরানে আফটার 12 আওয়ার্স আফটার এ সিঙ্গেল ডোজ। যদি একটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় তারপর 12 ঘন্টা পরে ডোজটা দেওয়া হয় 75 মিলিগ্রাম পার কেজি এবং এটাকে রেডিও লেভেল ড্রাগ ইউজ করা, কিছু ড্রাগ যেগুলো রেডিও লেভেল তোমরা জানো এগুলো করা হয় এবং তার পাওয়া গেছে অনলি 3.7% 12 ঘন্টা পরে। এখানে প্রায় 3.7% অর্থাৎ খুবই কম দেখো অ্যাবজর্পশন, 3.7% অ্যাবজর্ব হয়েছে বিভিন্ন টিস্যুতে পাওয়া গেছে, ডিফারেন্ট টিস্যুতে। This was the highest level observed, although higher levels could have been reached at their next observation or until 36 36 আওয়ার এর পরে দেখা হয়েছে। 36 আওয়ার পরে হয়তো এতে বেশি পাওয়া যেতে পারে, তারা এটা সাজেস্ট করছে, কিন্তু তারা হয়তো এটা দেখেনি। আবার তারা দেখছে কি 2 days at 2 days the level in the bile and the continuing high levels in the intestine indicated a enterohepatic circulation. So এটা বাইলে পাওয়া গেছে আর 2 days later তারা অনেক বেশি কনসেন্ট্রেশন তারা বাইলে পেয়েছে। আর কিউটেনাস মিউকাস কন্টেন্ট রেডিও লেভেল ইকুইভ্যালেন্ট টু 4 মাইক্রোগ্রাম পার ডাইফ্লুবেনজুরান তারা মিউকাসেও এরা পেয়েছে। 12 ঘন্টায় আগেই বলছে যে 12 ঘন্টা কম, 24 ঘন্টায় একটু বেশি, 36 আওয়ারে হয়তো একটু বেশি। সো এটা অ্যাবজর্পশনটা, মূল কথা হলো অ্যাবজর্পশনটা ভেরি স্লো এবং 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগে তাদের এটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন পেতে গেলে। আর মোড অফ অ্যাকশন যেটা, এটা কম্পেয়ার টু others like organophosphorus compound, ivermectin and pyrethroids, এরা অ্যাক্ট অন প্যারাসাইটস নার্ভাস সিস্টেম, এটা কাজ করে, এগুলো সবই নার্ভাস সিস্টেমের উপর কাজ করে যেটা আমরা জানলাম। বাট বেনজাইল ইউরেট যেটা দ্য লেটেস্ট কেমিক্যাল গ্রুপ টু বি ইউজড ফর সিলাইস কন্ট্রোল, যেটা ইউজ করা হচ্ছে, হ্যাভ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট মোড অফ অ্যাকশন। এটা ডিফারেন্ট মোড অফ অ্যাকশন। তারা কি করে, ইন্টারফেয়ার উইথ দ্য সিনথেসিস অফ কাইটিন। তোমরা জানো যে শ্রিম বা আর্থ্রোপোডস তাদের কাইটিন থাকে, তাই না, যে শেলটা কাইটিন। হ্যাঁ, এটা একটা প্রোটিন ফ্রম হুইচ দ্য এক্সোস্কেলেটন, যেটা খোলসটা তৈরি হয়। হ্যাঁ, এই এক্সোস্কেলেটন অনেক শক্ত, তোমরা জানো, রিজিড, এন্ড দ্য অনলি ওয়ে অ্যান আর্থ্রোপোড ক্যান গ্রো ইজ বাই শেডিং ইট, যেটা একডাইসিস বলি, অর্থাৎ যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ যাবে এই এক্সোস্কেলেটনটা, সেটা এটা শেডিং হয়ে যায়, শেড আউট, হ্যাঁ, এবং নতুন আরেকটা খোলস তৈরি হয়। সো নিউ লার্জার ওয়ান তৈরি হয়। ইন সিলাইস একডাইসিস মার্কস দ্য ডিভিশন বিটুইন ওয়ান স্টেজ অ্যান্ড দ্য নেক্সট, তাই না? সো বিটুইন দ্য 4 ক্যালিমাস স্টেজ, 2 প্রি অ্যাডাল্ট, 1 অ্যাডাল্ট স্টেজ। অ্যাডাল্ট স্টেজ কয়েকটা আছে, এই স্টেজগুলোর মাঝে, অর্থাৎ যখন খোলস থাকবে তখন এই বেনজাইল ইউরেস এটা কাজ করবে না। সো যখন খোলসটা পরিবর্তন হবে তখন এটা কাজ করে। দ্যাট মিনস খোলস পরিবর্তন হতে এরা বাধা দেয়। হ্যাঁ, অর্থাৎ খোলস আছে, যে খোলসটা পরিবর্তন হয়ে যেটা গ্রোথ হবে, এটা পুরোপুরি খোলসটা পরিবর্তন হতে দেয় না। ইনকমপ্লিট শেডিং, হ্যাঁ, তো শেডিং যদি কমপ্লিটলি না হয় তাহলে এদের গ্রোথ হবে না, এবং ইনকমপ্লিট শেডিং এর জন্য বা ইনক্যাপেবল শেডিং, তারা এটা গ্রোথ হতে পারে না, পরবর্তীতে এদের গ্রোথ বা রিপ্রোডাকশন হবে না। সো এদের
মানে সংখ্যা বাড়াটা কন্ট্রোল করবে। সো সেই জন্য যখন এই বেনজাইল ইউরেসটা ইউজ করতে হবে তখন একটু খেয়াল করতে হবে, যেটা হয়তো একটু লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করা লাগতে পারে। যখন খোলস আছে, হ্যাঁ খোলস আছে, এই সময় আমি ইউজ করলাম, তাহলে এটা কাজ করবে না। সো এই দুইটা যে স্টেজ, হ্যাঁ স্টেজ 1 এবং স্টেজ 2 ফর এক্সাম্পল, হ্যাঁ এই দুইটা স্টেজকে কাভার করে এই সময়টাতে, হ্যাঁ অর্থাৎ যে সময়টা এদের একটাইসিস হয়, শেডিং হয়, সেই সময়টা যেন ট্রিটমেন্টটা হয়। সেই যদি হয় তাহলে এরা খোলসটা পরিবর্তন করতে পারবে না, যার ফলে ইনকমপ্লিট শেডিং হবে এবং এরা গ্রোথ হবে না। এই বিষয় আর কিছু মনে হয় নাই। আচ্ছা, এই হলো আজকের লেকচার। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যদি বুঝতে না পারো বলো, মানে অনেকক্ষণ কথা বলেই যাচ্ছি আমি, তোমাদের কিছু বলার সুযোগ দেইনি। জি স্যার, বিষয়টা খুব একটা কমপ্লেক্স না, শুধু অনেকগুলো ইনফরমেশন আর সেটাই মোড অফ অ্যাকশন। বেসিক স্যার আমি একটা জিনিস ওই বলো। ইভারমেকটিনে যেটা স্যার, ওইটার মোড অফ অ্যাকশনটা একটু বুঝি নাই স্যার, তো কিভাবে প্যারালাইসিস করে আচ্ছা, আইবার ভার্টিব্রেটে। দাঁড়াও একটু দেখি। এখানে না, এখানেই তো নাকি সাফি? জি স্যার। আচ্ছা, তুমি জি স্যার। যেটা মনে করো এই যেটা বলছি গাবা, এটা হলো নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, এই গাবাটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। অর্থাৎ আমরা আগে কিন্তু দেখেছি যে ট্রান্সমিটারটা কিন্তু আমাদের বডির জন্য দরকার, হ্যাঁ যে বিভিন্ন ট্রান্সমিশন, কারণ একটা ইনফরমেশন পাসিং হওয়া, হ্যাঁ এটার জন্য খুব দরকার। সো গাবাটা এক ধরনের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, অর্থাৎ নিউরোট্রান্সমিটারটাকে ইনহিবিট করে দেয়। হ্যাঁ, অর্থাৎ এটা একটা হলো এই অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে নার্ভ এন্ডিংসে বিশেষ করে। আর আইভারমেকটিনটা কি করে? এনহ্যান্স দ্য বাইন্ডিং অফ গাবা টু রিসেপ্টর। যেটা বলছিলাম যে আমাদের তো বডিতে রিসেপ্টর আছে, হ্যাঁ রিসেপ্টরের সাথে, রিসেপ্টর তোমরা জানো, বডি এখানে মনে করো রিসেপ্টরের সাথে তো বিভিন্ন ধরনের অ্যান্টিজেন বাইন্ড করবে, তাই না? অ্যান্টিজেন বা বিভিন্ন ধরনের প্যাথোজেন মলিকুল বাইন্ড করে রিসেপ্টর, তখন রিসেপ্টর পরবর্তীতে সিগন্যাল পাঠিয়ে দেবে, হ্যাঁ রেসপন্স হবে, পরবর্তীতে প্রোটিন তৈরি হবে। এটা হলো সিগন্যালিং পাথওয়ে, তাই না? তো গাবাটা কি করে? গাবাটা হলো এটা ইনহিবিটরি, হ্যাঁ অর্থাৎ গাবা এইটাকে, এই যে নিউরোট্রান্সমিটার, এটা যে হবে এটাকে ইনহিবিট করে দেয়। এটা এক্সপ্রেশনটা, তাহলে কি হবে? এক্সপ্রেশনটা হবে না। আর আইভারমেকটিনটা কি করে? গাবাকে এখানে বাইন্ডিং করতে সাহায্য করে, গাবা। সো গাবা হলো ইনহিবিটরি, হ্যাঁ। সো গাবা যদি বেশি হয় বডিতে তাহলে কি হবে? তাহলে ইনহিবিশনটা বেশি হবে, তাই তো? পরবর্তীতে আমাদের রিসেপ্টর ভালো কাজ করবে না, তাই না? সেই কারণে কিন্তু যে বিষয়টা হলো যে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে এই আইভারমেকটিনটা, তাহলে প্রশ্ন হতে পারে যে আইভারমেকটিন তো তাহলে মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু বিষয়টা ওইরকম না। কারণ এটা ইনভার্টিব্রেটের ক্ষেত্রে যেটা হয়, এই মেকানিজমটা ঘটে হলো মাসেলে এবং সিনাপসে। তো মাসেল বা সিনাপস যেটা এখানে যেহেতু হয়, আর আমাদের বডির বিশেষ করে ভার্টিব্রেট বা ম্যামালস সবার ক্ষেত্রেই, হ্যাঁ এই গাবাটা যেটা থাকে, গাবাটা থাকে হলো কনফাইন টু নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট মিনস ব্রেইন, যেটা আমাদের ব্রেইনে, এটা মেইনলি ব্রেইনে কাজ করে, হ্যাঁ ব্রেইনে থাকে, ব্রেইনে এক্সপ্রেশন হয়। সো এই গাবা যদি ব্রেইনে থাকে, আর ব্রেইনে আমরা ব্রেইনে তো আর ইনজেকশন, ব্রেইনে তো আর আমাদের সরাসরি এটার হবে না, কি বলে আইভারমেকটিনের কন্টামিনেশন, বা আমরা স্কিনে, আমরা হয়তো বা আমাদের স্কিনে লাগতে পারে যখন আমরা এটা ইউজ করব, তখন এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা ক্রস করে এই ব্রেইনে, মূল কথা হলো ব্রেইনে আইভারমেকটিনটা যেতে পারে না।
তো ব্রেইনে আইভারমেকটিনটা যেতে না পারার কারণে এই গাবাকে সে ইনডিউস করতে পারতেছে না। তুমি কি বিষয়টা বুঝতে পারছো না বুঝোনি? জি আইভারমেকটিন স্যার, আইভারমেকটিনটা বুঝেছি স্যার। গাবার উপরে কাজ করে, হ্যাঁ। গাবাটাকে বাড়িয়ে দেয়। হুম। জি স্যার। গাবাটা ম্যামালস বা ভার্টিব্রেটের ক্ষেত্রে এটা ব্রেইনে মেইনলি কনফাইন্ড, হ্যাঁ। অন্য জায়গায়ও হয় বাট ব্রেইনে মেইনলি এটাই হয়। কিন্তু আইভারমেকটিন ব্রেইনে যেতে পারে না। আইভারমেকটিন যেতে পারে কোথায়? মাসেলে থাকে বা অন্য যে সিনাপস সেখানে, হ্যাঁ। আর ইনভার্টিব্রেটের ক্ষেত্রে এটা মাসেলে কাজ করে বা সিনাপসে কাজ করে। সো ইনভার্টিব্রেটের ক্ষেত্রে ইজিলি আইভারমেকটিনটা কাজ করতে পারতেছে। বাট এটা প্রশ্ন হতে পারে যে অন্য ফিশের ক্ষেত্রেও তো এটা প্রবলেম তৈরি করতে পারে। ফিশ তো ভার্টিব্রেট, কিন্তু ফিশের ক্ষেত্রে এটা ফিশ বা অন্য যে ম্যামালস তাদের ক্ষেত্রে এটা ব্রেইনে থাকে গাবাটা, সো ব্রেইনে যেতে পারে না। বুঝতে পারছো বিষয়টা? হুম। স্যার। জি স্যার, জি স্যার, জি ক্লিয়ার স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? যদি না থাকে তাহলে শেষ করি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমাদের 505 এর ক্লাসটা কবে নেব? নেক্সট এই উইকে বুধবারে একটা ডিপার্টমেন্টে ওয়ার্কশপ আছে সিলেবাসের উপরে সারাদিনের। স্যার কালকে নিতে পারেন স্যার। কালকে আমি প্রিপারেশন নিতে পারবো না, শেষ করতে পারবো না। কারণ আমাকে পড়তে হবে আগে, হ্যাঁ। কেন তো জানো, 2টা কোর্স স্যার বুধবারে, তাছাড়া আমি মঙ্গলবারে আপনাকে ফোন দিব স্যার। বুধবারে কবে নিতে পারবেন? বুধবারে আমি সন্ধ্যায় নিতে পারবো অথবা বৃহস্পতিবারের দিনের বেলায়। কারণ দিনের বেলায় তুই আছে বুধবারে আচ্ছা সারাদিন, স্যার, তাহলে সন্ধ্যায় আবার নেটওয়ার্কে ঝামেলা থাকে একটু। স্যার এখন মাহমুদ হাসান স্যার কখন ক্লাস নেন এটা বলেন না স্যার। স্যার মেল দেন, এখন বলা যায় না স্যার। স্যার তো আর সন্ধ্যাবেলায় নেয় না। না স্যার, সন্ধ্যাবেলায় ফ্রি থাকে। না না, সন্ধ্যাবেলা নেন না। তাহলে যদি এই সপ্তাহটা একটু কষ্ট করো, বুধবারের সন্ধ্যায় বা সন্ধ্যার দিকেই হয়, নেটওয়ার্কে ঝামেলা, অথবা বৃহস্পতিবারে তোমাদের ক্লাস আছে না? স্যার সকালে আছে একটা, জি 10টা স্যার। বাজে। তাহলে তোমরা একটু জানিও, আমি ক্লাস তো নিতে। বৃহস্পতিবার 11টায় রাখতে পারেন স্যার। বৃহস্পতিবারে 11টায় যদি হয়, জি স্যার। হ্যাঁ, তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে বৃহস্পতিবার 11টায়, হ্যাঁ। এই সপ্তাহটা একটু ব্যস্ত যাচ্ছে, ওই যে তোমাদের আন্ডারগ্রেডের জি অনার্স স্যার। সিলেবাসটা আপডেট করতে হচ্ছে। তো তো এটার আবার আমার উপর এখন দায়িত্ব পড়ছে এখন ই করা। আগে তো ছিলেন মনির স্যার, মনির স্যার তখন চেয়ারম্যান হতে তার উপর একটু চাপ বেশি, জন্য এটা পড়েছে আমার উপরে, এই জন্য একটু চাপে আছি। তাহলে ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার 11টা, হ্যাঁ। জি স্যার। ওকে, ভালো থেকো। বাই। জি স্যার।